2024 সালের সেপ্টেম্বরে পশ্চিমবঙ্গের পেট চললেও পাত চলেনি। দুর্গাপূজা এলো কিন্তু পাতে ইলিশ উঠল না। আর এই অনুপস্থিত ইলিশই কলকাতার বাজারে আগুন ধরিয়ে দিল। দাম এমন উঠে গেল যে মধ্যবিত্ত পরিবারগুলো হাল ছেড়ে দিল। হাতে টাকা থাকলেও ইলিশ আর হাতের নাগালে নেই। কিন্তু এই ঘটনা কেবল একটা মাছ নিয়ে ক্ষোভ বা হাহাকার নয়, এটা একেবারে গভীর কূটনৈতিক বার্তা যেটা দিল বাংলাদেশ। আগে শেখ হাসিনার আমলে দুর্গাপূজা এলেই কয়েক হাজার টন ইলিশ চলে যেত কলকাতার বাজারে, কিন্তু এবার সব হিসাব ওলটপালট হয়ে গেল। কারণ এবার বাংলাদেশ বলল, ইলিশ আমরা নিজেরাই খেতে পারছি না, আপনাদের দেওয়ার প্রশ্নই আসে না। এতদিন ভারতের জন্য ইলিশ ছিল বন্ধুত্বের নিদর্শন, এক ধরনের সাংস্কৃতিক উপহার। একে বলে ইলিশ কূটনীতি। কিন্তু এবার সেই কূটনীতি বদলে গেছে। এবার ইলিশ কেবল রপ্তানি বন্ধ হয়নি, বরং সেটার মাধ্যমে একটা বার্তা দেওয়া হয়েছে, বাংলাদেশ আর চোখ বুঝে সহানুভূতির ভিখারি হতে চায় না। এবার তারা হিসাব কষে দেখে নিচ্ছে কে কি দিয়েছে আর কে কি নেয়। সরকার যখন ইলিশ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেয় তখন কেউ ভাবেনি এটা এত বড় প্রতিক্রিয়া সৃষ্টি করবে। কিন্তু বাস্তবতা হলো, এই সিদ্ধান্ত শুধুই একটি মাছ নিয়ে ছিল না, এটি ছিল বাংলাদেশের অভ্যন্তরীণ বাজার, জাতীয় গর্ব আর ভারতের প্রতি জমে থাকা নীরব ক্ষোভের প্রকাশ। ভারত যখন তিস্তার পানি চুক্তি আটকে রাখে, ট্রানজিট সুবিধা একতরফা নেয়, তখন বাংলাদেশ শুধু কূটনৈতিক চ্যানেলে চাপ দেয়নি, এবার তারা জলের জবাবে মাছ বন্ধ করে দিয়েছে। আর এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে দেখা গেছে পশ্চিমবঙ্গের বাজারে ইলিশের দাম কেজি প্রতি ৩৫০০ রুপি পর্যন্ত উঠে গেছে। ব্যবসায়ীরা বলেছে এত দামেও মাছ পাওয়া যাচ্ছে না। অনেকে আবার বাংলাদেশি ইলিশ চোরাই পথে আনার চেষ্টা করেছে। আর এখানেই প্রমাণ হয় বাংলাদেশ ইচ্ছে করলেই ভারতের বাজারে ব্যাঘাত ঘটাতে পারে, এবং সেটি একটা মাছ দিয়েই। বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারেও একই রকম চাপ ছিল। দেশের বাজারে ইলিশের দাম যখন মন প্রতি ১.৫ লাখ টাকা ছুঁয়ে যায়, তখন জনগণের ক্ষোভ তুঙ্গে। সরকার স্পষ্ট জানিয়ে দেয়, দেশের মানুষ যখন মাছ কিনতে পারছে না, তখন বিদেশে পাঠানোর সুযোগ নেই। অথচ ঠিক তার আগের বছর দুর্গাপূজায় প্রায় ৪,০০০ টন ইলিশ পাঠানো হয়েছিল ভারতের জন্য। সেটা বন্ধ করে এবার ৩,০০০ টন অনুমোদনও এসেছে দেরিতে, এবং তাও চাপ সামলাতে। তবে এখানেই শেষ নয়। এই ইলিশ রপ্তানি বন্ধ যে শুধু অর্থনৈতিক কারণে নয়, তা আরও স্পষ্ট হয় যখন দেখা যায় বাংলাদেশ হঠাৎই ভারতের সঙ্গে সমুদ্রের মাছ ধরা নিষেধাজ্ঞার সময়ও একসাথে সামঞ্জস্য করে নেয়। আগে ভারত ১ মাস আগে নিষেধাজ্ঞা তুললে বাংলাদেশের মাছ চুরি হয়ে যেত। এবার বাংলাদেশ সময় এগিয়ে এনেছে যাতে ভারতের সুবিধা বন্ধ হয়। এই পদক্ষেপ দেখায় এবার আর বন্ধুত্ব বা ভাই ভাই নয়, বাংলাদেশ হিসেব করে উত্তর দিচ্ছে। ইতিহাস সবসময় নীরব থাকে না, সময় আসলে সে হিসেব চাই। আর বাংলাদেশের পদ্মার ইলিশ ঠিক সেই ইতিহাসের অন্যতম শক্তিশালী প্রতীক হয়ে উঠেছে। যেটা একসময় বন্ধুত্বের উপহার ছিল, এখন সেটা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক ও কৌশলগত প্রতিবাদের হাতিয়ার। আর এই রূপান্তরের পেছনে লুকিয়ে আছে ২ দশকের বাংলাদেশ ভারত সম্পর্কের উত্থান পতনের সূক্ষ্ম গল্প। ১৯৯৬ সালে শেখ হাসিনা যখন প্রথমবার প্রধানমন্ত্রী হন, তখন তার সরকার ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার কৌশল নেয়। সে সময় দীর্ঘদিনের গঙ্গার পানি বন্টন সংকট ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ইস্যু। চুক্তি করার আগে শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে পদ্মার ইলিশ উপহার পাঠান, এবং তা ছিল শুধু একটা মাছ নয়, ছিল সম্পর্কের বার্তা। সেই ইলিশ কূটনীতির শুরুটা ছিল এক ধরনের কৌশলী সৌহার্দ্যের হাতছানি, যা কিছুটা কাজে দিয়েছিল। গঙ্গার পানি বন্টন চুক্তি হলো, হাসিনা ও ভারত প্রীতি তকমা পেলেন। এরপর কয়েক বছর ধরে এই ইলিশ কূটনীতি চালু থাকে। ভারতের রাষ্ট্রপতি থেকে মুখ্যমন্ত্রী পর্যন্ত সবাই ইলিশ উপহার পেয়েছেন। প্রণব মুখার্জি, মমতা ব্যানার্জি, এমনকি মমতার কাছে একাধিকবার সরকারি উপহার হিসেবে ইলিশ পৌঁছায়। প্রতিবার বলা হয়েছে এটি শুভেচ্ছা, এটি বাঙালি ঐতিহ্য, এটি বন্ধুত্বের নিদর্শন। কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশ তাতে কি পেয়েছে? যতবারই বাংলাদেশ ইলিশ পাঠিয়েছে, তিস্তার পানির চুক্তি আটকে গেছে। যতবারই হাসিনা সরকারের পক্ষ থেকে নমনীয় বার্তা এসেছে, ভারতের পক্ষ থেকে এসেছে দেরি, চুপচাপ কিংবা অন্য ইস্যুতে চাপ। ২০১১ সালে যখন তিস্তার পানি নিয়ে আলোচনা ভেস্তে গেল মমতার আপত্তিতে, তখন থেকেই বাংলাদেশের জনমনে একটা তীব্র হতাশা জন্ম নেয়। তখন থেকে অনেকে বলতে শুরু করে, পানির বদলে মাছ কেন? ২০১২ সালে সেই অসন্তোষ রাষ্ট্রীয় সিদ্ধান্তে পরিণত হয়। বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রপ্তানিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে। প্রায় ৭ বছর পদ্মার ইলিশ আর যায়নি পশ্চিমবঙ্গের পাতে। ভারত চুপ ছিল, কারণ ইলিশ না গেলে তাদের কিছু আসে যায় না। শুধু কলকাতার বাজারে দাম বাড়ে, আবেগে কিছুটা চাপ পড়ে, আর হয়তো মমতা একটু মুখ গোমরা করেন। কিন্তু দিল্লির কাছে এসব গুরুত্বপূর্ণ নয়। ২০১৮ সালে আবারও শেখ হাসিনা সরকার
আবার সম্পর্ক স্বাভাবিক করতে পুরনো পদ্ধতিতে ফিরে যায়। ইলিশ কূটনীতি আবার চালু হয়। দুর্গাপূজার উপহার হিসেবে আবারও শুরু হয় ইলিশ রপ্তানি। 2019-এ 500 টন, 2020-এ 1450 টন, 2021-এ প্রায় 4000 টনের অনুমতি দেওয়া হয়। কলকাতার বাজার আবার আনন্দে ভরে ওঠে। কিন্তু বাংলাদেশ কি তিস্তার এক ফোঁটা পানি পেয়েছে? না, উল্টো সীমান্তে বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হয়েছে। ট্রানজিট সুবিধায় ভারত এগিয়ে গেছে, কিন্তু বাংলাদেশের চুক্তি বাস্তবায়নে ভারসাম্য ফেরেনি। এখানেই বাংলাদেশের জনগণ ও বিশেষজ্ঞদের প্রশ্ন, এটা কি বন্ধুত্ব না একতরফা নমনীয়তা? বাংলাদেশের মাছ নিয়ে ভারতে আবেগ দেখায়, অথচ নিজের নদীর পানিতেও তারা জেনারোসিটি দেখায় না। এরকম অসম আচরণে ক্ষোভ তৈরি হওয়া খুবই স্বাভাবিক, আর সেই ক্ষোভ এবার নীতিতে পরিণত হয়েছে। 2024 সালে যখন ইলিশ রপ্তানি আবার বন্ধ করা হয়, তখন এটি ছিল ঐতিহাসিক মোড়। এবার আর কারো জন্মদিন, পুজো, নির্বাচনী উপহার কিছুই বিবেচনায় আনা হয়নি। বাংলাদেশ সরকার সাফ জানিয়ে দেয়, দেশে মাছ নেই, অন্যকে দেব না। এটা ছিল ভারতের প্রতি এক প্রকার বদলি বার্তা। আপনি যখন বন্ধুত্বের ভাষা বুঝেন না, তখন প্রতীকী ভাষায় কথা বলতে হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন জনগণের চাপের মুখে পড়েছেন। একসময় যিনি হাসিনার বন্ধু ছিলেন, এখন তার চাওয়া পূরণ হচ্ছে না। এটাই হচ্ছে স্মার্ট কূটনীতি। এটা রক্তচক্ষু নয়, এটা একটি মাত্র মাছের মাধ্যমে কৌশলের খেলা। একসময় বাংলাদেশ ছিল এক আত্মবিশ্বাসহীন প্রতিবেশী, কিন্তু 2024 সালে এসে দেখিয়ে দিল বাংলাদেশ আর সেই পুরনো দেশের মতো নেই। এবার তারা নিজের স্বার্থ বোঝে, নিজের সম্পদ রক্ষা করে, এমনকি নিজের বাজারও সম্মান নিয়েও দর কষাকষি করে। আর ইলিশ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত ছিল তার সবচেয়ে স্পষ্ট ও কৌশলগত দৃষ্টান্ত। পশ্চিমবঙ্গের বাঙালিরা এখন এক জটিল বাস্তবতার মুখে পড়েছে, কারণ একদিকে তারা বাংলাদেশের পদ্মার ইলিশ চায়, অন্যদিকে তাদের নিজের সরকারের চাপে তিস্তার পানি আটকে থাকে। আবার বাংলাদেশের উপর রাজনৈতিক আগ্রাসন, সীমান্ত হত্যা, ট্রানজিট সুবিধার একতরফা ব্যবহারও চলছে। এই দ্বিধা ও দ্বন্দ্ব থেকে একটি বিষয় পরিষ্কার, পশ্চিমবঙ্গের বাঙালিরা নিজেরাই জানে না তারা ঠিক কোন পক্ষ। এখানে আরো গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ এখন আর আবেগ দিয়ে রাজনীতি করতে চায় না, তারা চায় বৈজ্ঞানিক, যুক্তিনির্ভর এবং অর্থনৈতিকভাবে লাভজনক সিদ্ধান্ত নিতে। এই রপ্তানি নিষেধাজ্ঞার আরেকটি দিক হলো অভ্যন্তরীণ জাতীয়তাবাদী আবেগের জাগরণ। বাংলাদেশের সাধারণ মানুষ এবার স্পষ্টভাবে বলছে, আমরা নিজেরাই মাছ কিনতে পারছি না, তাহলে ভারতের জন্য কেন পাঠাবো? সোশ্যাল মিডিয়ায় হাজারো পোস্ট ঘুরে বেরিয়েছে, যেখানে মানুষ বলেছে, আমরা আর আপোষ করব না। এই মনোভাবই ভবিষ্যতের বাংলাদেশ গড়ার মেরুদণ্ড হয়ে উঠতে পারে। এই দৃঢ় অবস্থানের পেছনে রয়েছে অর্থনৈতিক পরিপক্কতা। বাংলাদেশ এখন আর 70-80 দশকের অনাহারগ্রস্ত সাহায্য নির্ভর রাষ্ট্র নয়। এখন তারা নিজেদের রপ্তানি বাণিজ্যে নেতৃত্ব দিতে চায়, নিজেদের জিডিপিকে টিকিয়ে রাখতে চায় এবং আন্তর্জাতিক বাণিজ্যে নিজেদের অবস্থানকে শক্ত করতে চায়। আর সেই জায়গায় দাঁড়িয়ে তারা কোনো আপোষ করতে নারাজ, বিশেষ করে যখন সম্পর্ক একতরফা হয়।